পৃথিবীর নির্মম বাস্তবতায় একজন মানুষের মূল্য নির্ধারিত হয় তার পকেটের ভার এবং পোশাকের আভিজাত্য দেখে। কোনো ডিগ্রি অন্তরের জ্ঞানকে ছাপিয়ে যেতে পারে না এবং প্রতিভা জন্মভূমি বা দারিদ্র্যকে তোয়াক্কা করে না। কিন্তু সময় এবং সমাজ বারবার প্রমাণ করেছে যে এই ধারণাগুলো খুব দুর্বল মনের অজুহাত। এই কঠিন সত্যের এক জীবন্ত উদাহরণ ছিল 12 বছরের অপুর মাথা গোজার কোনো ঠাঁই ছিল না। শহরটির সবচেয়ে বড় নর্দমার পাশে গড়ে ওঠা এক নোংরা বস্তিতে সে তার বৃদ্ধ দাদির সাথে থাকত। তার জীবন শুরু হতো ভোর হওয়ার আগেই। কাঁধে একটি পুরনো ছেঁড়া বস্তা নিয়ে সে শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াতো। রাস্তার আবর্জনা, পরিত্যক্ত কলকারখানার ভাঙা অংশ থেকে প্লাস্টিক আর লোহা কুড়ানোই ছিল তার দৈনন্দিন জীবিকা। কিন্তু অপু ছিল আর 10টা আবর্জনা কুড়ানো ছেলেদের থেকে আলাদা। তার হাতে ছিল এক অদ্ভুত জাদু, আর মাথায় ছিল যন্ত্রপাতির এক গভীর সজ্ঞানমূলক জ্ঞান। যেখানে অন্য শিশুরাও ভাঙা খেলনাকে আবর্জনা মনে করে ফেলে দিত, অপু সেগুলোকে জোড়া দিয়ে নতুন জীবন দিত। যন্ত্রের একটি শব্দ শুনে সে বুঝতে পারত ত্রুটি কোথায়। চাকার ঘূর্ণন এবং গিয়ারের বিজ্ঞান তাকে কোনো বই শেখায়নি, শিখিয়েছিল জীবনপথের নির্মম অভিজ্ঞতা। সেই দিন শহরের অন্যতম বৃহৎ সানরাইজ টেক্সটাইল এর বাইরে বিশাল ভিড় জমেছিল। কলকারখানার ভেতরে চলছিল চরম বিশৃঙ্খলা। মালিক মিস্টার চৌধুরী ক্রোধে লাল হয়ে গিয়েছিল। ঘাম মুছতে মুছতে তিনি প্রধান প্রকৌশলী মিস্টার দত্তের উপর চেঁচিয়ে উঠলেন, দত্ত, আমি কোনো অজুহাত শুনতে চাই না। এটা আমেরিকা থেকে আনা মেশিন, এর দাম কোটি কোটি টাকা। আর শোনো, আজ সন্ধ্যার মধ্যে যদি এটা চালু না হয় তবে আমাদের বিদেশি অর্ডার বাতিল হয়ে যাবে এবং কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। আমি তোমাকে কিসের জন্য এত বেতন দেই? মিস্টার দত্ত, যিনি ইঞ্জিনিয়ারিংয়ে বড় বড় ডিগ্রি অর্জন করেছিলেন, হতাশা হয়ে মেশিন কন্ট্রোল প্যানেলের দিকে তাকাচ্ছিলেন। তার সাথে 4 জন জুনিয়র ইঞ্জিনিয়ার এবং 10 জন মেকানিকও ছিল। কিন্তু মেশিনটি একটুও নড়ছিল না। একটা অদ্ভুত গড়গড় শব্দের পর সেটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। গরম আর উত্তেজনার কারণে পরিবেশ উত্তপ্ত ছিল। কলকারখানার প্রতিটি শ্রমিক ভীত ছিল যে যদি মেশিনটি ঠিক না হয় তবে হয়তো কারখানা বন্ধ হয়ে যাবে এবং তাদের রুজি রোজগার কেড়ে নেওয়া হবে। এইদিকে কলকারখানার বিশাল লোহার গেটের বাইরে আবর্জনা স্তূপে বসে অপু এসব দেখছিল। তার চোখ ওই বিশাল মেশিনটির দিকে স্থির ছিল, যা গেট দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছিল। সে গত 1 ঘন্টা ধরে মেশিনটির শব্দ মনোযোগ দিয়ে শুনছিলেন। যখন এটি চলছিল এবং যখন বন্ধ হলো তখন যে খটখট শব্দটি হয়েছিল তা অপুর মস্তিষ্কে একটি আলোর ঝলকানি এনেছিল। সে বুঝতে পেরেছিল এত বড় বড় ডিগ্রি অধিকারীরা কি ভুল করছে। সে আর থাকতে পারল না। তার বস্তা সেখানেই ফেলে গেটের দিকে দৌড়ালো। দারোয়ান তাকে লাঠি দেখিয়ে থামালো। এই ছেলে, কোথায় ঢুকছিস? যা এখান থেকে ভাগ, এখানে কোনো দান খয়রাত হচ্ছে না। অপু কাতর স্বরে বলল, দাদা, আমাকে শুধু একবার ভেতরে যেতে দাও, আমি ভিক্ষা চাইতে আসিনি। ঠিক তখনই ভেতর থেকে মিস্টার চৌধুরী আরো জোরে চিৎকার করলেন, এ কি তামাশা? কেউ আছে যে এই জঞ্জাল ঠিক করতে পারে? অপু সুযোগ বুঝে দারোয়ানের হাতের নিচ দিয়ে গলিয়ে সোজা মেশিনের দিকে দৌড়ালো। তার কাপড় ছিল নোংরা, পায়ে ছিল ভাঙা চপ্পল আর চুলে ছিল ধুলো। তাকে হঠাৎ মাঝখানে আসতে দেখে মিস্টার দত্ত রাগের সাথে বললেন, এই নোংরা ছেলেটা এখানে এলো কোথা থেকে? নিরাপত্তা কর্মী, একে বাইরে ছুঁড়ে ফেলে দাও। 2 জন গার্ড অপুকে ধরতে এগিয়ে এলো, কিন্তু অপু না ভয় পেয়ে সে সরাসরি মিস্টার চৌধুরীর চোখে তাকালো। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস, যা তার বয়স এবং চেহারার পোশাকের সাথে মিল ছিল না। অপু উচ্চস্বরে বলল, সাহেব, আমি এই মেশিনটাকে ঠিক করে দিতে পারি। কারখানায় নীরবতা নেমে এলো। মেশিনের শব্দ তো আগেই বন্ধ ছিল, এবার মানুষের শ্বাস প্রশ্বাসও যেন থেমে গেল। মিস্টার দত্ত, মিস্টার চৌধুরী এবং সেখানে উপস্থিত সব শ্রমিকরা হতবাক হয়ে গেল। একটি 12 বছর বয়সী আবর্জনা কুড়ানো ছেলে দেশের সেরা ইঞ্জিনিয়ারদের চ্যালেঞ্জ জানাচ্ছে। মিস্টার দত্তর মুখ অপমান ও ক্রোধে লাল হয়ে গেল। তিনি ঘৃণার হাসি হেসে তার জুনিয়র ইঞ্জিনিয়ারদের দিকে তাকিয়ে বললেন, শুনলে তোমরা? এখন 2 পয়সাওয়ালা আবর্জনা কুড়ানো ছেলে, সে হয়তো স্কুলের মুখও দেখেনি। সে আমাদের শেখাবে কিভাবে আমেরিকান এই হাইটেক মেশিন ঠিক করতে হয়। এটা তোমার ভাঙা সাইকেল নয় বাচ্চা, এতে হাজার হাজার সেন্সর লাগানো আছে। সরে যাও এখান থেকে, আমাদের সময় নষ্ট করো না। তিনি গার্ডকে ইশারা করলেন, একে সাথে সাথে বাইরে ছুঁড়ে ফেলো এবং গেটে তালা লাগিয়ে দাও। গার্ড অপুর কলার ধরে টেনে নিয়ে যেতে লাগলো। অপু প্রতিবাদ করলো না, তবে তার চোখ তখনও মিস্টার চৌধুরীর দিকে নিস্তব্ধ ছিল। যেতে যেতে সে আবারও একবার বলল, স্যার, মেশিনের কম্পিউটারে কোনো ত্রুটি নেই, এর হৃৎপিণ্ডে বাধা পড়েছে, এটি শ্বাস নিতে পারছে না। এই বড় সাহেবরা শুধু স্ক্রিন দেখছেন, মেশিনকে শুনছেন না।
অপুর এই কথায় মিস্টার চৌধুরী চমকে যেতে বাধ্য হলেন। মেশিনের হৃৎপিণ্ড আর শ্বাস, এই শব্দগুলো কোনো প্রযুক্তিগত বইয়ে ছিল না, কিন্তু একজন অভিজ্ঞ ব্যবসায়ী হিসেবে মিস্টার চৌধুরী জানতেন যে মাঝে মাঝে অভিজ্ঞতা জ্ঞানের চেয়েও বড় হয়। আর এই মুহূর্তে তার হারানোর কিছু ছিল না। বিদেশি ক্লায়েন্টের ফোন যে কোনো সময় আসতে পারে। দাঁড়াও, মিস্টার চৌধুরীর কর্কশ কণ্ঠস্বর প্রতিধ্বনি হলো। গার্ড সেখানেই থেমে গেল। চৌধুরী সাহেব ধীরে ধীরে হেঁটে সেই নোংরা ময়লার ছেলেটির কাছে এলেন। তিনি অপুর চোখে তাকালেন। সেখানে ভয়ের বদলে ছিল এক অদ্ভুত জেদ। তোমার নাম কি খোকা? অপু। সেখানে মাথা নিচু করে সে জবাব দিল, অপু, তুমি জানো তো, যদি তুমি এই মেশিনের সাথে কিছু ভুল করো তবে এর ক্ষতিপূরণ তোমার 7 পুরুষও দিতে পারবে না। এটা শুধু মেশিন নয়, আমার সম্মান, যা ঝুঁকির মুখে। এই কথাগুলো মিস্টার চৌধুরী অপুকে সতর্ক করে বললেন। মিস্টার দত্ত মাঝখানে বাধা দিয়ে বললেন, স্যার, আপনি কি করছেন? এটা পাগলামি। আমরা এই পথের ছেলের উপর ভরসা করতে পারি কিভাবে? যদি সে কোনো কিছু ভেঙে ফেলে তবে ওয়ারেন্টি শেষ হয়ে যাবে। মিস্টার চৌধুরী হাত তুলে দত্তকে চুপ থাকতে ইশারা করলেন। দত্ত, গত 4 ঘন্টা ধরে তুমি আর তোমার ডিগ্রিগুলো এই মেশিনের সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছো। মেশিন তো এমনিতেই বন্ধ পড়ে আছে। এই ছেলে আর কতটুকু বা ক্ষতি করবে? যখন ওষুধ কাজ করে না তখন প্রার্থনা বা টোটকাই সই। এরপর তিনি অপুর দিকে ফিরলেন। যাও, তোমার কাছে মাত্র 10 মিনিট সময় আছে। যদি মেশিন চালু না হয় তবে আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব। অপু একটি গভীর নিঃশ্বাস নিলেন। সে তার নোংরা বস্তাটি এক কোণে রাখলো এবং তার সেরা পকেট থেকে একটি ছোট মোড়চে পড়া একটি স্ক্রু ড্রাইভার বের করলো, যা সে হয়তো আবর্জনা থেকেই সে কুড়িয়ে পেয়েছিল। সেটি দেখে সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের মধ্যে ফিসফিসানি শুরু হলো। সবাই ভাবছিল এই ছোট্ট ছেলেটি এত বড় লোহার দানবের সাথে কিভাবে মোকাবিলা করবে। অপু মেশিনের কাছে গেল। মেশিনটি এত বিশাল ছিল যে অপুকে তার সামনে একটি পিঁপড়ার মতো দেখা যাচ্ছিল। সে সেই কাজটি করল না যা ইঞ্জিনিয়াররা করেছিলেন। সে কম্পিউটার স্ক্রিন বা লাল আলোর দিকে গেল না। সে চোখ বন্ধ করে মেশিনের নিচের অংশে হাত রাখলো, যেন কোনো ডাক্তার নাভি দেখছেন। তার মনে ছিল বন্ধ হওয়ার ঠিক আগে মেশিনের কোনো অংশ থেকে খটখট শব্দ এসেছিল। মিস্টার দত্ত তার ঘড়ির দিকে দেখছিলেন। তার মুখে ছিল এক দূর্ত হাসি, যেন তিনি অপেক্ষা করেছিলেন কখন এই তামাশা শেষ হবে এবং তিনি নিজেই সঠিক প্রমাণ করতে পারবেন। অপু মেশিনের পেছনের দিকে হামাগুড়ি দিয়ে ঢুকে গেল। সেখানে অন্ধকার ছিল এবং তেলের দুর্গন্ধ আসছিল। গিয়ারস এবং পিস্টনের একটি ঝট ছিল। অপুর আঙ্গুল গ্রিস এবং কালিতে মাখা ছিল, কিন্তু সে কিছু একটা খুঁজছিল। ঠিক তখনই তার আঙ্গুল একটি ছোট্ট ভাল্বের উপর গিয়ে থামল। মেশিনের পেটের ভেতরে, সেখানে অন্ধকার এবং দম বন্ধ করা পরিবেশ ছিল। অপুর আঙ্গুল সেই ভাল্বটিকে স্পর্শ করছিল। সে যেমনটা ভেবেছিল ঠিক সেটাই হলো। একটি ছোট্ট প্রায় অদৃশ্য লোহার টুকরো, যা হয়তো কোনো পুরনো যন্ত্রাংশ থেকে ভেঙে পড়েছিল। মূল এয়ার ইনটেক বা বায়ু প্রবেশ ফ্যানের মধ্যে আটকে ছিল। এটাই সেই জায়গা ছিল যেখান থেকে মেশিন শ্বাস নিত। সেন্সর এটিকে ধরতে পারছিল না, কারণ এটি কোনো বৈদ্যুতিক ত্রুটি ছিল না, ছিল একটি সামান্য যান্ত্রিক বাধা। কিন্তু এই সামান্য বাধায় কোটি টাকার মেশিনের দম বন্ধ করে রেখেছিল। বাইরে মিস্টার দত্ত তার হাতের ঘড়ির দিকে আঙ্গুল তুলে বলছিলেন, 9 মিনিট হয়ে গেছে স্যার, আর মাত্র 1 মিনিট, তারপর পুলিশ ডাকুন। আমি আগেই বলেছিলাম এটা সব নাটক। ঠিক তখনই মেশিনের ভেতর থেকে খটখট শব্দ এলো, যেন লোহা লোহাকে আঘাত করছে। মিস্টার চৌধুরীর বুক ধড়াস করে উঠল। তিনি ভাবলেন ছেলেটি বোধহয় মেশিন ভেঙে ফেলেছে। মিস্টার দত্ত চেঁচিয়ে উঠলেন, হায় রে, এ নির্ঘাত গিয়ার রস ভেঙে দিয়েছে, বের করো ওকে। ঠিক তখনই অপু হামাগুড়ি দিয়ে বাইরে এলো। তার মুখ আগের চেয়ে বেশি কালো হয়ে গিয়েছিল, কাপড় গিরিসে মাখা ছিল এবং হাতে ছিল সেই মরচে পড়া স্ক্রু ড্রাইভারটি। সে হাঁপাচ্ছিল, ঘামের ফোঁটা তার কপাল থেকে টপকে মাটিতে পড়ছিল। সেই উঠে দাঁড়ালো, তার ছেঁড়া শার্ট দিয়ে হাত মুছলো এবং খুব শান্ত স্বরে বলল, মালিক, মেশিনের গলা চোখ হয়ে গিয়েছিল, আমি সেটিকে পরিষ্কার করে দিয়েছি, এখন এটি শ্বাস নিতে পারে। মিস্টার দত্ত ঘৃণার চোখে তাকালেন। গলা চোখ হয়ে গিয়েছে? কি বাজে কথা, এটা কি কোনো মানুষ নাকি? অপু তার কথা এড়িয়ে গেল এবং মিস্টার চৌধুরীর দিকে তাকালো। চালু করে দেখুন সাহেব। মিস্টার চৌধুরী এক মুহূর্তের জন্য অপুর চোখে তাকালেন, তারপর অপারেটরের দিকে মাথা নাড়ালেন। স্টার্ট করো। অপারেটর কাঁপতে কাঁপতে প্রধান বাটনটি চাপলেন। একটি নীরবতা বিরাজ করলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, কিছুই হলো না। মিস্টার দত্ত জোরে হেসে উঠলেন। দেখছেন স্যার, আমি তো। তার হাসি শেষ হওয়ার আগেই মেশিনের ভেতর থেকে একটি গভীর ঘু শব্দ এলো। তারপর ধীরে ধীরে চাকা ঘুরতে শুরু করলো। আগের সেই ঘর ঘর শব্দ এখন উধাও।
মেশিন মাখনের মতন চলতে লাগলো। কনভেয়ার বেল্ট পুরো গতিতে চলতে শুরু করলো এবং ডিজিটাল স্ক্রিনে সব লাল বাতি মুছে সবুজ হয়ে গেল। কারখানায় উপস্থিত প্রতিটি মানুষ হতবাক হয়ে গেল। শ্রমিকেরা আনন্দে চিৎকার করে উঠল। জুনিয়র ইঞ্জিনিয়াররা একে অপরের মুখে তাকাতে লাগলো। আর মিস্টার দত্তের মুখ এমন হয়ে গেল যেন কেউ তাকে চড় মেরেছে। তার বড় বড় ডিগ্রি, তার অহংকার সব সেই 12 বছরের ছেলের নোংরা পায়ের নিচে গুড়িয়ে গেল। মিস্টার চৌধুরী মেশিনের মিষ্টি শব্দকে সঙ্গীতের মতো শুনছিলেন। তিনি দৌড়ে মেশিনের কাছে গেলেন, হাত দিয়ে দেখলেন, তারপর উপর দিকে ঘুরে তাকালেন যে এখন তার বস্তাটি তুলতে যাচ্ছিল। দাঁড়াও, মিস্টার চৌধুরী কণ্ঠস্বর এবার ভারী ছিল, রাগ থেকে নয় বরং এক অদ্ভুত আবেগে। অপু থেমে গেল। কি হলো মালিক, এখন পুলিশ ডাকবেন? চৌধুরী সাহেব তার কাছে এলেন এবং তার দামি স্যুটের পরোয়া না করে সেই গ্রিস মাখা ছেলেটির কাঁধে হাত রাখলেন। মিস্টার দত্ত ও ইঞ্জিনিয়ারদের দিকে না তাকিয়ে বললেন, এই মেশিনটি ঠিক করার জন্য আমি তোমাকে কত টাকা দেই? 12 লক্ষ বার্ষিক। আর এই ছেলে সেই কাজ 10 মিনিটে করে দিল, যা তুমি 4 ঘন্টায় করতে পারোনি। এরপর তিনি উপর দিকে ফিরলেন। বেটা, তুমি আজ শুধু মেশিন বাঁচাওনি, আমার সম্মান বাঁচিয়েছ। বলো, তোমার কি চাই? টাকা, নতুন জামা কাপড়? যা চাই তাই পাবে। অপু মিস্টার চৌধুরীর হাত দেখলো। তারপর তার দাদির বুড়ো মুখের কথা মনে পড়ল, যিনি বস্তিতে অদ্ভুত অবস্থায় অপেক্ষা করছেন। সে মাথা নিচু করল, কিন্তু সে যে জবাব দিল তাতে সেখানে উপস্থিত সবাইকে লজ্জিত করে দিল। সে তার পকেট থেকে মেশিনের ভেতর থেকে বের করা সেই ছোট্ট লোহার টুকরোটি বের করে চৌধুরী সাহেবের হাতে রাখলো। সাহেব, আমার ভিক্ষা চাই না, এই আবর্জনা মেশিনের ভেতরে আটকে ছিল, এটিকে বের করেছি, শুধু এর মজুরিটুকু দিন, যাতে আমি আমার দাদির জন্য ঔষধ আর দুবেলা খাবার কিনতে পারি। মিস্টার চৌধুরীর চোখে জল এসে গেল। একদিকে তার শিক্ষিত স্টাফ যারা লক্ষ লক্ষ টাকা নিয়েও কাজ করতে পারল না, আর অন্যদিকে এই ছেলে যে কোটি টাকার ক্ষতি বাঁচিয়ে শুধু রুটি চাইছিল। তোমাকে মজুরি নয়, তোমাকে হক দেওয়া হবে অপু। মিস্টার চৌধুরী আরো বললেন, আজ থেকে তুমি আর আবর্জনা কুড়াবে না, তুমি এই কারখানায় কাজ করবে এবং আমার খরচে পড়াশোনা করবে। কাদা মাটিতে পড়ে থাকা সোনার উজ্জ্বল কখনো কমে যায় না, শুধু তাকে চেনার দরকার হয়।